ওকে, আশা করি তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। বইগুলো যেহেতু অনেক আগের, এই জন্য অনেকটাই দেখো আর কি বলে এটাকে, ডার্টি অবস্থা হয়ে গেছে। আর আমি যে সময় পড়তাম এভাবেই আমার ওই ডিকশনারি বারবার চেক করতে খুব বিরক্ত লাগতো, আর ওয়ার্ডের মিনিংগুলো মনে থাকতো না, যার জন্য আমি একেবারে বইয়ের ভেতরে লিখে রাখতাম। তো এগুলো ওই সাত সাত 7.5 বা 8 সালের আর কি লেখা। তো দেখো অনেকটা নষ্ট হয়ে গেছে। তোমাদেরও আশা করি হেল্প হবে তোমরা যখন এখান থেকে পড়তে যাবে। আর আমি তো ভিডিওটাতে এখান থেকে পড়াচ্ছি, আমারও ভিডিওতে পড়াতে হেল্প হচ্ছে, এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে 2-4টা ওয়ার্ড আমাকে খুঁজতে হতো ডিকশনারিতে, যেহেতু করাই আছে সো হেল্প হচ্ছে। তো দেখো আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে, প্রশ্ন ঠিক না, আমরা এই কবিতাটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং এটাকে বোঝার চেষ্টা করব। এটা খুবই সহজ একটা কবিতা, তবে একটু মনোযোগ দিয়ে শুনতে হয়, নইলে এলোমেলো হয়ে যায়। তো দেখো যে ওড অন মিলানকলি, তোমরা ফার্স্ট ইয়ারে অবশ্যই পড়েছো ওড মানে কি। ওড মানে গান, গাথা, বন্দনা, এরকম আর কি কিছু একটা। অন মিলানকলি, মিলানকলি মানে দুঃখ, কষ্ট, যাতনা, ক্লেশ, যেটাই বলো। তাহলে এখানে মিলানকলি বা দুঃখের বন্দনা বলতে পারো, বা দুঃখের গাথা এটাও বলতে পারো, বা দুঃখকে নিয়ে এই কবিতাটা। সো এই কবিতায় আমরা আজকে 3টা স্ট্যান্জা অনলি, এবং এই 3টা স্ট্যান্জা খুব অল্প সময়ে হয়ে যাবে আশা করি। আমাদের যে 40 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, সেই 40 মিনিটের আগেই এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো এবার আমরা লাইন বাই লাইন পড়ি। এখানে স্পিকার কিডস নিজেই তিনি বলছেন যেটা, সেটা হলো যে নো, নো, গো নট টু লেদ, নাইদার টুইস্ট উলফস বেন টাইট রুটেড। আচ্ছা, আমি আবার শুরুতে বলি, বলছে যে না, না, ডু নট টু, গো নট টু লেদ। লেদ হচ্ছে আহ, এটা তোমরা যদি কি বলে এটাকে, এই আরো অনেকগুলি সামনে যেই লিটারেচারের যেই পার্টগুলি আসবে সেখানে এই শব্দগুলি পাবে অনেক। লেদ হচ্ছে জাহান্নামের একটা নদীর নাম। এগুলো তোমরা প্যারাডাইস লস্ট যখন পড়বে, থার্ড ইয়ারে মেবি প্যারাডাইস লস্ট আছে, থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারে ভুলে গেছি। তো ওইগুলো যখন পড়তে যাবে তখন এইগুলো অনেক নামগুলি পেতে থাকবে। সো বলছে যে তুমি নরকের যে নদী রয়েছে সেই নদীতে তোমার যাওয়ার দরকার নেই, তুমি সেখানে যেও না। না, না বলে 2বার বলে আর কি এটা এমফাসাইজ করছে যে যেও না। নাইদার টুইস্ট, অথবা চাপ দিও না। কোথায়? উলফস বেন টাইট রুটেড। উলফস বেন বলতে এক ধরনের বিষাক্ত গাছ, বিষ, যে গাছের হচ্ছে মানে শাখা প্রশাখায় বিষ থাকে। তো এরকম একটা বিষাক্ত গাছের যে টাইট রুট, অর্থাৎ এটার যে শক্ত মূল, সেই গাছের মূলে বা সেই গাছের যে শিকড়, সেই শিকড়ে চাপ দিও না। ফর ইটস পয়জনাস ওয়াইন, এর বিষাক্ত যে ওয়াইন রয়েছে, মানে এই গাছে আর কি, এই উল্ফ বেন যে গাছটা, সেই গাছের থেকে এক ধরনের বিষাক্ত মদ তৈরি হয় বা বিষাক্ত মদ বের হয়। তো বলা হচ্ছে যে এই গাছটার যে শেকড় বাকড় সেখানে তোমরা চাপ দিও না, চাপ দিয়ে এখান থেকে যে বিষাক্ত মদ বের করে নিয়ে আসবে এটার দরকার নেই, এটা করো না। নট সাফার দ্য পেল ফর ইট টু বি কিসড বাই নাইট শেড, অথবা মানে দুঃখ পেতে যেও না, বা দুঃখ বা সাফার করতে যেও না। পেল ফর ইট বলতে মানে একটা মানুষ যার যে অলরেডি দুঃখিত অবস্থায় রয়েছে সেটাকে বলা হচ্ছে পেল ফর ইট। তো এই পেল ফর ইট যার অলরেডি রয়েছে, যে অলরেডি দুঃখিত, তাকে কিস করতে যেও না দুঃখ পাওয়ার জন্য। বাই নাইট শেড, অর্থাৎ নাইট শেড এটাও এক ধরনের তোমার গাছ, যেটার ভেতরেও আর কি বিষ রয়েছে, বিষাক্ত রয়েছে। এরপরে বলা হচ্ছে যে রুবি গ্রেফ অফ প্রসপার পাইন, অথবা রুবি গ্রেফ বলতে যে লাল ধরনের এক ধরনের আঙ্গুর পাওয়া যায়, সেইটা থেকেও যেই আহ, এই বিষাক্ত যে রসটা রয়েছে সেটাও তোমরা ওখান থেকে আরোহণ করো না। এবং প্রসপার পাইন হচ্ছে
আহ, ইটালীয় এক প্রিন্সেস বলা হচ্ছে, যে ইটালীয় যে প্রিন্স, সেই প্রিন্সদের যে গাছপালা রয়েছে, তাদের যে বাগানে যে রুবি গ্রেপটা হয়, সেই রুবি গ্রেপের যে আহ, বিষ, যেখান থেকে বিষ বের হয় বা বিষাক্ত একটা পদার্থ সেখানে রয়েছে, সেখান থেকেও তোমরা, মানে সেটাও তোমরা খেও না। আমরা এটা শুরুতে একটু কেমন লাগছে, কিন্তু এটা আমরা শেষের দিকে যা মিল মিল করে করতে পারবো। বলছে মেক নট ইয়োর রোজারি অফ ইয়েবেরিজ। বলছে ইয়েবেরি হচ্ছে, এটাও এক ধরনের বিষাক্ত গাছ। আমরা আমরা জানি না, যেমন ব্ল্যাকবেরি, তারপরে আরো যে বেরিগুলো রয়েছে, তো এখানে ইয়েবেরিজ, এই ইয়েবেরিজ হচ্ছে এক ধরনের বিষাক্ত গাছ বা ফল বা ফুল এখানে রয়ে ধরে। তো বলছে যে এই আহ, ইয়েবেরিজের যেই ফুল, সেটা দিয়েও তোমাদের মালা বানানোর দরকার নেই, বা মালা মালা বানাতে যেও না। nor let the beetle nor the death moth be your mournful psyche। অথবা বিটল যে পোকা রয়েছে, বিটল পোকা ঝিঝি পোকার মতো, তো বলছে এই বিটল পোকা, অথবা ডেথ মথ। ডেথ মথ বলতে যে গোবরের যে পোকা থাকে, সেই গোবরের পোকাকে বলা হচ্ছে ডেথ মথ এখানে। তো ডেথ মথ যেটা রয়েছে, তাদেরকেও তোমার যে মর্নফুল সাইকি, তোমার যে দুঃখে ভরা মন, সেইটার সঙ্গী করে নিও না। নর দ্য ডাউনি আউল এ পার্টনার ইন ইয়োর সরোস মিস্টেরিজ। অথবা তোমার যে সরোর যে মিস্টেরি, দুঃখ, তোমার যে দুঃখ, সেই দুঃখের পার্টনার হিসেবে ডাউনি আউল যেটা রয়েছে, ডাউনি আউল বলতে সফট ফেদার, মানে আহ, খুব সফট ফেদারওয়ালা যে আউল বা পেঁচা পাখি, সেইটাকেও তুমি তোমার দুঃখের আহ, সাথী করে নিও না। ফর শেড টু শেড উইল কাম টু ড্রজেলি। শেড টু শেড বলতে ক্রমান্বয়ে, গ্র্যাজুয়ালি আর কি। তো হচ্ছে গ্র্যাজুয়ালি উইল কাম টু ড্রজেলি, এইটা ধীরে ধীরে চলে আসবে। খুব ড্রজিলি বলতে এখানে ঝিমানো অবস্থায় বা ঘুম ঘুম একটা ভাব নিয়ে এটা চলে আসবে। অ্যান্ড ড্রন দ্য ওয়েকফুল অ্যাঙ্গুয়েজ অফ দ্য সোল। এবং ডুবে যাবে তোমার যে মনের যে কষ্ট, যে আত্মার যে কষ্ট বা সোলের যে কষ্ট, অ্যাঙ্গুয়েজ, সেটাতে তুমি একটা সময় ডুবে যাবে। আচ্ছা, এই যে পুরো যে স্ট্যাঞ্জাটা রয়েছে, এই স্ট্যাঞ্জাটায় কবি মূলত সামওয়ানকে বলছে, ধরো কবি আমাকেই বলছে যে তুমি দুঃখ পাওয়ার জন্য তোমাকে এত কিছু করার দরকার নেই, দুঃখ আপনা আপনিই চলে আসবে। তো এত কিছু বলতে কি কি বলছেন? তিনি বলছেন যে তোমার নরকে যাওয়ার দরকার নেই, নরকের যে লেদ যেটা রয়েছে নদী, সে নদীতে যাওয়ার জন্য, দুঃখ পাওয়ার জন্য সেখানে যাওয়ার দরকার নেই। অথবা উলফস বেন বা আরো অন্যান্য যে পয়জনাস আরো যে গাছগুলি রয়েছে, সেই গাছগুলিকে চাপ দিয়ে সেগুলোর যে রুট থেকে বিষ বের করে সে বিষ খেয়ে যে তুমি দুঃখিত হবে, সেটারও দরকার নেই। অথবা তোমার এক অলরেডি দুঃখিত কোনো একজন লোক, যাকে কিস করে তুমি নিজে দুঃখিত হওয়ার চেষ্টা করবে, বা এখানে কিস করা বলতে যার সংস্পর্শে এসে তুমি নিজে দুঃখিত হওয়ার চেষ্টা করবে, এরকমই কারো সংস্পর্শে যাওয়ার দরকার নেই। অথবা রুবি গ্রেপ অফ প্রসপার পাইন, অর্থাৎ ইটালি দেশের বা ইটালীয়দের প্রিন্সদের যে রুবি গ্রেপ রয়েছে, সেইগুলো খেয়েও তোমার দুঃখ পাওয়ার দরকার নেই। অথবা ইয়েবেরি নামে যেই বিষাক্ত যে ফুল বা ফল রয়েছে, সেইটা দিয়ে মালা গেঁথেও তোমার দুঃখিত হওয়ার দরকার নেই। তোমার দুঃখকে বাড়ানোর জন্য বিটেল পোকা অথবা গোবরে পোকা, এগুলোকেও তোমার সঙ্গী করার দরকার নেই। এমনকি পেঁচা যে পাখি রয়েছে, আউল যে পাখি, সেটাকেও তোমার এই দুঃখের সাথী করার দরকার নেই। দুঃখ কি করবে? এটা ধীরে ধীরে তোমার দিকে চলে আসবে। ঘুমন্ত অবস্থায় যেরকম মানে মানুষের হয়, এরকম ধীরে ধীরে এটা চলে আসবে। এবং ধীরে ধীরেই তোমার মনে দুঃখ, তোমার মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এটা এটা বলছে যে দুঃখ পেতে গেলে আমাদেরকে কি কি করতে হয়। সো সেই সেই কাজগুলো আমাদের করার দরকার নেই, বরং দুঃখ এমনিতেই একটা সময় তোমার কাছে চলে আসবে, এটা বলছে। আচ্ছা, এখন এই স্ট্যান্ডাতে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? বুঝতে পারলে না কোনো কিছু? থাকলে কোশ্চেন করতে পারো। স্যার থার্ড লাইনে
পেল ফর হেড, এটা কি কোনো ম্যাথমেটিক্যাল ক্যারেক্টার বোঝাইছে? না না মিথোলজিক্যাল কোনো, ক্যারেক্টার? না না কোনো ক্যারেক্টার না। পেল ফর ইট বলতে ওই দুঃখিত যে লোক, যে অলরেডি দুঃখিত হয়ে আছে, দুঃখ পাওয়ার জন্য তার কাছে গিয়ে তার সাথে মিশে যে তার থেকে দুঃখ নিয়ে আসবে, এরকমটা করার দরকার নেই, সেটাই বলছে। স্যার লাস্ট লাইনে ফুল দিয়ে কি বোঝানো হয়েছে? আরেকবার বলো তো। লাস্ট লাইনে স্যার ওয়েকফুল অ্যাঙ্গুইশ দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, ওয়েকফুল অ্যাঙ্গুয়েজ বলতে একটা প্রচন্ড কষ্ট। ওয়েকফুল বলতে জাগ্রত এখানে, তবে জাগ্রত কষ্ট বলতে প্রচন্ড কষ্ট। তোমার সোল এমনিতেই প্রচন্ড কষ্টে ডুবে যাবে, বা তোমার সোলে মানে তোমার মনের ভেতরে এমনিতেই কষ্ট চলে আসবে, কষ্টকে আহ্বান করার দরকার নেই, কষ্ট পেতে হলে এত কিছু করার দরকার নেই, এটা বলছে। ওকে, আমরা এবার সেকেন্ড যে স্ট্যান্জা সেটাতে যাই। সেকেন্ড স্ট্যান্জাতে দেখো যেটা বলছে, এইখানে যে কি একটা শব্দ আছে, এটা আমি ইট বা এরকম কিছু একটা, এটা যে আমি কি যেন একটা দাগ দিয়েছিলাম লাল কালি দিয়ে, যার জন্য এটা আমি নিজেই বুঝতে পারছি না এখন। ইট বা ইফ বা কিছু একটা হবে, সো এটা আমরা বাদ দেই, আমরা এখান থেকে শুরু করি। দেখো স্যার বলছে, বাট হয় না, বাট হবে বাট। আচ্ছা আচ্ছা, বাট হয় না, আচ্ছা এখানে ইউটি তাহলে আছে। ইউটি অবশ্য বোঝা যাচ্ছে ইউটি, কিন্তু আমি মনে করছিলাম যে এখানে ইট বা অন্য কিছু হতে পারে। ওকে, আমরা তাহলে এখানে বাট হিসেবে ধরে নিয়ে আগাই। দেখো, বাট হোয়েন দ্য মিলানকলি ফিটস শ্যাল ফল শার্ডেন ফ্রম হেভেন লাইক এ উইপিং ক্লাউড। কিন্তু যখন মিলানকলি ফিট বলতে এখানে, ফিট বলতে এখানে সেট হওয়া, মানে এক কথায় দুঃখ যখন তোমার উপরে পতিত হতে চাইবে বা পতিত হবে, সেই সময়টাতে এটা সাডেনলি পতিত হবে। ঠিক আকাশ থেকে যেভাবে সাডেনলি বৃষ্টি পতিত হয়, ঠিক সেরকম। এখানে হেভেন বলতে স্বর্গ না, এখানে হেভেন বলতে আকাশ। লিটারেচারে অনেক জায়গাতেই এই শব্দটা পাবে। আমরা সাধারণত ছোটবেলা থেকে জেনে আসছি যে হেভেন মানে স্বর্গ, কিন্তু লিটারেচারে হেভেন মানে ম্যাক্সিমাম জায়গাতে তুমি আকাশ পাবে। তো এখানে যেটা বলছে যে দুঃখ পাওয়ার জন্য এত কিছু করার দরকার নেই, দুঃখ একটা সময় এমনিতেই ধীরে ধীরে চলে এসে তোমার মনটাকে মানে ডুবিয়ে দিবে, কষ্টে ডুবিয়ে দিবে। আবার এখানে বলছে যে কিন্তু যখন মিলানকলি সেট হবে, তোমার জন্য উপযুক্ত হয়ে যাবে, তখন এটা এমনিতেই চলে আসবে এবং সাডেনলি চলে আসবে, ঠিক যেভাবে সাডেনলি আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ে সেরকম। That fosters the dropped-headed flowers all and hides the green hill in an April shroud. আচ্ছা, এই দ্যাট বলতে এই উইপিং ক্লাউডকে বোঝাচ্ছে। অর্থাৎ এই ক্লাউডটাই কি করে, দ্যাট ফস্টার্স, অর্থাৎ ওই ক্লাউডটা ফস্টার করে, লালন পালন করে হচ্ছে ড্রপড হেডেড ফ্লাওয়ার্স, অর্থাৎ যে সমস্ত ফুলের মাথা নুয়ে পড়ে পানির অভাবে, সে বলছে সেই সমস্ত ফুলগুলোকেই লালন পালন করে হচ্ছে এই ক্লাউড। এমনকি হাইড করে গ্রিন হিলকে ইন অ্যান এপ্রিল শ্রাউড, অর্থাৎ এপ্রিল মাসে যে ফুলগুলি বিভিন্ন জায়গায় ফুটে থাকে তাদের সামারের শুরুতে, তো বলছে এই সময়টাতে যে ফুল ফুটে বিভিন্ন জায়গায়, এই ফুলগুলি দিয়েও যে গ্রিন হিল রয়েছে সেটাকেও যেন একটা চাদরের মতো করে যেন ঢেকে দেয়। কি ঢেকে দেয়? এই ক্লাউড। ক্লাউড এসে সে কি করে, যেই সমস্ত ফুলগুলো ড্রপ হেডেড হয়ে যায়, ঝরে পড়ার উপক্রম হয়ে যায়, শুকিয়ে যায়, সেগুলোকে সে আবার ফস্টার করে, লালন পালন করে তুলে বা জাগ্রত করে। আবার গ্রিন হিলগুলোকেও ফুল টুল দিয়ে একবারে মানে মুড়ে দেয়, যেন এপ্রিলের চাদর দিয়ে যেন মুড়ে দিচ্ছে এরকম। দেন গ্লাড দাই সরো অন এ মর্নিং রোজ, বলছে তখন তুমি উপভোগ করবে দাই সরো, তোমার দুঃখটাকে, অনেক মর্নিং রোজ, একটা মর্নিং রোজে, সকালের যে রোজ, সেই রোজে তোমার দুঃখটা তুমি তখন উপভোগ করতে পারবে বা উপভোগ করো। অর অন দ্য রেইনবো অফ দ্য সল্ট স্যান্ড ওয়েভ, অথবা রেইনবোতে, অর্থাৎ রেইনবো হচ্ছে তোমার, তোমরা জানোই রেইনবো কি, রংধনুটা। তো বলছে রেইনবোতেও সল্ট স্যান্ড ওয়েভ, অর্থাৎ সমুদ্রের ওয়েভগুলো কেমন হয়, সমুদ্রের ঢেউগুলো একই সঙ্গে তার সেখানে বালি থাকে এবং সেগুলো লবণও থাকে,
তো বলছে এরকম লবণ এবং বালিময় একটা ঢেউয়ের সাথে যখন বৃষ্টির পরে রেইনবো তৈরি হয়, সো এই রেইনবো তৈরি যখন হবে সেই সময়টাতে তুমি তোমার দুঃখটাকে এনজয় করো। অর অন দ্য ওয়েলথ অফ গ্লোভড পনিস। পনিস হচ্ছে এখানে এক ধরনের গোলাপ। আমরা এরকমটা এখানে যেরকম গোলাপ বা ফুলের অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, আমরা আরো বেশ কিছু কবিতা আমরা পড়বো যখন আরো অনেক ধরনের গোলাপের ইয়ে পাবো। অর্থাৎ রোজ তো গোলাপ রয়েছেই, এর বাইরে আরো অনেক মানে গোলাপের যে প্রজাতিগুলো সেগুলোরও আমরা অনেক নাম পাবো। তো এখানে এই পনিস হচ্ছে গোলাপ। তো বলছে অথবা তুমি তোমার দুঃখটাকে উপভোগ করো অন দ্য ওয়েলথ অফ গ্লোভড পনিস, অর্থাৎ গোলাপের যে সৌন্দর্য সেই সৌন্দর্যেও তুমি তোমার সৌন্দর্যটাকে তুমি তোমার দুঃখটাকে উপভোগ করো। ওয়েলথ অফ গ্লোভড পনিস বলতে ওই গোলাপের যে সম্পদ বা সৌন্দর্য। অর ইফ দাই মিস্ট্রেস সাম রিস, আচ্ছা এইখানে একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, এটা ছেলেদের অনেক ভালো লাগবে। তো এই লাইনটা যেটা হয় না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কিন্তু খুব এটা ইউজ করে। সো এইটা এরকম যে দুঃখটাকে উপভোগ করার কথা আবার কখন বলা হচ্ছে যে অর ইফ দাই মিস্ট্রেস, যদি তোমার প্রেমিকা সাম রিস অ্যাঙ্গার শোস, খুব মারাত্মক রাগ যদি দেখায়। রিস অ্যাঙ্গার বলতে খুব মানে বেশি রাগ করেছে এরকম একটা অবস্থা, বলছে খুব রাগ যদি দেখায়। ইমপ্রিজন হার সফট হ্যান্ডস, তাহলে তার নরম হাতটি ধরো। অ্যান্ড লেট হার রেভ, এবং তাকে বকা দিতে দাও, অর্থাৎ তোমাকে যে তোমার উপরে যে রাগারাগি করছে, তোমাকে যে বকা দিচ্ছে, বলছে এটা দিতে দাও। অ্যান্ড ফিড ডিপ ডিপ আপন হার পিয়ারলেস আইস, এবং তুমি তার যে সুন্দর অতুলনীয় যে চোখ রয়েছে সেই চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে সেই চোখের যে সৌন্দর্য সেটা ফিড করতে থাকো, তার মানে এনজয় করতে থাকো। তাহলে আমরা এই স্ট্যান্ডাটা আরেকবার আমি বুঝিয়ে দিই। বলছে যে মিলানকলি বা দুঃখটাকে পাওয়ার জন্য এত কিছু করার দরকার নেই, এটা যখন তোমার জন্য ধার্য হবে এটা ঠিকই তোমার জন্য চলে আসবে। কেমনভাবে আসবে? ঠিক যেমনভাবে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পতিত হয়, এবং সেই বৃষ্টি যেভাবে তোমার ড্রপ হেডেড ফুলগুলিকে আবার সতেজ করে তোলে, পাহাড়গুলোকে আবার সবুজ সবুজ পাহাড়গুলোকে আবার ফুল টুল দিয়ে একবার এপ্রিলের শ্রাউট বা চাদর দিয়ে যেন মুড়ে দেয়, তখন তুমি কি করো, তোমার যে দুঃখটা সেই দুঃখটাকে মর্নিং রোজের রোজের মাধ্যমে তুমি সেটাকে উপভোগ করো, অথবা তুমি রেইনবোর মাধ্যমে উপভোগ করো, অথবা গ্লোব পনিস যে গোলাপ রয়েছে সেই গোলাপের সৌন্দর্য দিয়েও তুমি উপভোগ করতে পারো। আর একটা জায়গায় তুমি তোমার ওই দুঃখটাকে উপভোগ্য করে তুলতে পারো, সেটা হচ্ছে তোমার প্রেমিকা যখন খুব রেগে যাবে তখন তার হাত দুটি ধরো, তাকে হচ্ছে বকা দিতে দাও, এবং তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তুমি সেখানেও সেই সৌন্দর্যটাও তুমি এনজয় করার চেষ্টা করো। তাহলে দেখবে যে তোমার দুঃখ উপভোগ করাটা হয়ে যাবে। আচ্ছা, এবার এইটুকুতে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার এখানে কি প্রথম স্ট্যান্ডা এবং দ্বিতীয় স্ট্যান্ডার সাথে রিলেটেড? প্রথম স্ট্যান্ডাতে এরকম মানে কেয়ারফুল থাকতে বলছে, এবং দ্বিতীয় স্ট্যান্ডাতে হ্যাঁ, অবশ্যই রিলেটেড। এখানে তো প্রথম স্ট্যান্জায় বলতেছে যে দুঃখ পাওয়ার জন্য তোমাকে বেশি কিছু করার দরকার নেই। দ্বিতীয় স্ট্যান্জার দ্বিতীয় স্ট্যান্জার কথা হচ্ছে যে দুঃখ এমনি এমনি চলে আসবে, এবং যখন আসবে তখন সেটাকে এনজয় করো। প্রথম স্ট্যান্জায় বলছে যে দুঃখ পাওয়ার জন্য এত কিছু করার দরকার নেই, দ্বিতীয় স্ট্যান্জায় বলছে যে দুঃখ যখন আসবে তখন এমনি এমনি চলে আসবে, এবং যখন আসবে তখন সেটাকে এনজয় করো। এনজয় করতে গেলে কি কি করতে হবে? ওই হচ্ছে রেইনবোর মাধ্যমে এনজয় করতে পারো, সকালের যে গোলাপ ফুল সেটার মাধ্যমে এনজয় করতে পারো, অথবা তোমার প্রেমিকা যখন খুব রেগে যায় তার যে মানে ফেসের ওপরে যে সৌন্দর্যটা ফুটে ওঠে সেইটার দিকে তাকিয়ে থেকেও তুমি তোমার
দুঃখটাকে এনজয় করতে পারো। মানে ব্যাপারটা এরকম যে তোমার প্রেমিকা তোমাকে বকা দিচ্ছে, তোমার কষ্ট লাগছে না, তখন সে সময় তো তোমার মনটা খারাপ। তো সেই যে খারাপের যে বিষয়টা, সেই যে দুঃখটা, সেটাকেও এনজয় করো তুমি তার চোখের দিকে তাকিয়ে। দেখবে সেই সময় তোমার তোমার প্রেমিকার যে পিয়ারলেস যে আইস, সেটা খুবই সুন্দর দেখাবে। এবং সেটার দিকে তাকিয়ে যদি তুমি সৌন্দর্যটা নিতে পারো তাহলে হয়ে গেল, মানে মিলানকলিকে এনজয় করা হলো। 10 মিনিট পরে, আচ্ছা। গুগল মিটে যদি আমি ক্লাস নিই তোমাদের প্রবলেম হবে? গুগল মিট দিয়ে কিন্তু ক্লাস আমরা এরকম ঝামেলাটা হবে না মনে হয়। মনে হয় বলতে হ্যাঁ, ঝামেলা হবে না। So, এখানে কি হ্যাঁ সাগর, তোমার নেট স্পিড মনে হয় খুবই সমস্যা আছে আর কি আজকে, যার জন্য তোমার কথাগুলো সব ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এবার আমি নেক্সট স্ট্যান্ডাতে যাই, আর যখন কেটে যাবে আমরা আবার জয়েন করব অন্যান্য দিনের মতো। আচ্ছা, আমার এক কলিগ করোনা পজিটিভ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার 3 নাম্বার স্ট্যান্ডায় যাই। এবার আমরা 3 নাম্বার স্ট্যান্ডায় আমরা যেটা দেখতে পাবো যে দুঃখ কোথায় থাকে সেইটার ব্যাপারে বলা হচ্ছে। যে দুঃখ যে আসবে সেটা কোত্থেকে আসে, বা দুঃখর নেচারটা কেমন, সেটা নিয়ে এবার আমরা জানতে পারবো। দেখো এখানে যেটা বলছে, আচ্ছা এখানে আবার একজন নক করেছে, কি বলছে এখানে? 5, 6, 9 লাইনটা বুঝিনি। শোয়েব ইসলাম, শোয়েব ইসলাম লাইনে আছো না? আচ্ছা, 5, 6, 9 লাইন, 5, 6, 9 লাইন যে কোনটা, আমি তো এটা খুঁজে বের করা তো মুশকিল। তার প্রথম স্ট্যান্ডার 5, 6, তো এখন তো দ্বিতীয় স্ট্যান্ডার, প্রথম স্ট্যান্ডার সময় বলনি কেন? আচ্ছা আমি আবার রিক্যাপ করব শেষে গিয়ে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, সেটা হচ্ছে যে 3 নাম্বার স্ট্যান্ডার, 3 নাম্বার স্ট্যান্ডার যেটা আছে সেটা হলো যে সি বলতে এখানে মিলানকলি। মিলানকলিকে আমরা এতক্ষণ জেনে আসলাম, এবং এখন মিলানকলিকে সি হিসাবে, মানে এখানে মিলানকলিকে পার্সনিফাই করা হচ্ছে। তোমরা পার্সনিফিকেশন অবশ্যই এই ফিগার অফ স্পিচটা পড়েছো। সো সেখানে এই মিলানকলিকে সি দ্বারা সম্বোধন করা হচ্ছে, একজন ফিমেল ক্যারেক্টার হিসেবে এখানে বলছে। বা দেবী, দেবী অফ মিলানকলি, মানে মিলানকলির যে দেবী, বা মিলানকলি যে দেয় আমাদের উপরে মানে দুঃখ যে দেয়, সে তাকে সি হিসেবে সম্বোধন করা হচ্ছে। এবং বলছে যে শি ডুয়েলস উইথ বিউটি, সে সৌন্দর্যের সাথে বসবাস করে। মিলানকলি বা দুঃখ বা কষ্ট যেটা, সেটা সৌন্দর্যের সাথে তার বসবাস। বিউটি দ্যাট মাস্ট ডাই, এবং বিউটি যেটা অবশ্যই একটা সময় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে বা মারা যাবে। অ্যান্ড জয়, এবং আনন্দ, হুজ হ্যান্ড ইজ এভার অ্যাট হিজ লিপস, এবং আনন্দ যার হাত সবসময় তার ঠোঁটের উপরেই থাকে। বিডিং অ্যাডিউ, এবং সে সবসময় চেষ্টা করে বিদায় জানানোর জন্য। অ্যান্ড একিং প্লেজার নাই, এবং খুবই মারাত্মক যন্ত্রণাদায়ক যে আনন্দটা, বা যে মানে এক কথা কষ্টটা, সেটা খুবই কাছাকাছি থাকে। টার্নিং টু পয়জন হোয়াইল দ্য বি মাউথ সিপস, এবং খুব তাড়াতাড়ি এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং দুঃখটা চলে আসে, ঠিক ওই রকমভাবে যেরকমভাবে একটু আগেই, মানে একটু আগে বলতে এরকম যে একটা মৌমাছি যখন সে মধু খায়, তখন কিন্তু ওই মধুটা খাওয়ার পরে কিন্তু এটা বিষাক্ত হয়ে যায়। এবং তার আগে মধু যখন ফুল থেকে সংগ্রহ করে নিয়ে এসে তার যে মৌচাক, সে মৌচাকের ভেতরে যখন রেখে দেয়, তখন সেটা আমরা খেতে পারি, সেটা সুমিষ্ট। বাট যখন এটা মৌমাছিয়ে খায়, তারপরে যদি আমরা খাই, তখন সেটা কিন্তু আর মধু থাকে না, সেটা বিষাক্ত হয়ে যায়। তো বলছে যে একটু আগেই যেটা মধু ছিল সেটা এখন বিষ, মানে মৌমাছি খেয়েছে তারপরে সেটা বিষ হয়ে গেল। ঠিক এরকমই
একটু আগেই যখন সৌন্দর্য, যেখানে সৌন্দর্য বা যেখানে আনন্দ রয়েছে, ঠিক তার কাছেই পাশাপাশি রয়েছে হচ্ছে কষ্ট, মিলানকলিটা। আই ইন দ্য ভেরি টেম্পল অফ ডিলাইট, বলছে যে তারা একই টেম্পল অফ ডিলাইটে তাদের বসবাস। তাদের কাদের? এই ডিলাইট অর্থাৎ আনন্দ এবং দুঃখ। আমি আবার এটা রিক্যাপ করব। ভেইলড মিলানকলি হ্যাজ হার সভরেন শ্রাইন, বলছে যে আচ্ছাদিত থাকে যে মিলানকলিটা, চুপচাপ বা হাইড অবস্থায় থাকে যে মিলানকলি, এইটার একটা মানে মন্দির রয়েছে, সভরেন সভরেন মন্দির বা শ্রাইন, যেটা সেই শ্রাইনটা রয়েছে। দো সিন অফ নান সেভ হিম হুজ স্ট্রেনাস টাং ক্যান বাস্ট জয়েস গ্রেফ এগেনিস্ট দ্য হিজ প্যালেট ফাইন, বলছে যে এটা ওই ব্যক্তি ছাড়া দেখতে পারে না যে ব্যক্তি হুজ স্ট্রেনাস টাং, যার শক্তিশালী কণ্ঠ বা জিহ্বা যেটা বলতে পারো, ক্যান বাস্ট জয়েস গ্রেপ, অর্থাৎ আনন্দের যে আনন্দটা আর কি, সেটাতে কেউ যদি ফেটে না পড়ে তাহলে এইটা সে দেখতে পারে না। বা তার প্যালেট ফাইন বা চমৎকার তালু যদি এখানে বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে এইটা সে দেখতে পারে না। আমি এখানে আরো একটু বোঝাই দিচ্ছি, এখানে একটা চমৎকার বিষয় রয়েছে। বিষয়টা এরকম যে কোনো একজন ব্যক্তি ধরো খুবই আনন্দিত হয়েছে, একেবারে মানে শেষ সীমায় খুব আনন্দিত হয়েছে, খুব হাসাহাসি করছো, মানে আনন্দটা এত বেশি হয়েছে যে খুবই হাসছো। দেখবা যে ওই হাসির শেষে তোমার চোখের কোণায় পানি জমে গেছে। একটু খেয়াল করে দেখো তোমরাও যারা এই এক্সপিরিয়েন্সটা হয়নি, যে দেখবা আনন্দ অশ্রু যেটা আমরা বলি না, ঠিক সেইটা আর কি, যে খুব আনন্দিত অবস্থায় তুমি ওই চলে গেছো, চিৎকার দিয়ে উঠেছো, স্ক্রিমিং বা ক্রাইং করছো, এই সময়টাতে তোমার চোখের কোণায় একটু পানি জমে গেছে। তো এইখানে সেটাই বলছে যে ওই ব্যক্তি ছাড়া যে প্রচণ্ড আনন্দে বাস্ট হয়ে যায় বা চিৎকার করে ওঠে এবং তার যে চোখের কোণায় যখন পানি চলে আসে, সেই ব্যক্তি ছাড়া আসলে তাকে কেউ দেখতে পায় না, মানে এই মিলানকলিকে কেউ দেখতে পায় না। His soul shall taste the sadness of her might, তার হৃদয়টা অর্থাৎ যে ওই খুব বেশি মানে আনন্দিত হয়ে পড়ে, সেই হৃদয়টা ছাড়া মানে সেই হৃদয়টা এই স্যাডনেসের যে শক্তি, সেই শক্তিটাকে টেস্ট করতে পারে, স্বাদ নিতে পারে। অ্যান্ড বি অ্যামাং হার ক্লাউডি ট্রফিস হাং, এবং তার এই হার বলতে এখানে হচ্ছে মিলানকলি, এবং সেই ব্যক্তিটাই হচ্ছে এই মিলানকলির ট্রফি হিসাবে প্রতীয়মান হয়। মানে ব্যাপারটা এরকম যে মিলানকলি তোমাকে দুঃখ দিতে আসছে এবং সে তোমাকে দুঃখ দিচ্ছে, দেওয়ার পরে মিলানকলি জিতে যাচ্ছে, জিতে যাওয়ার যে ট্রফিটা সেটা হচ্ছে তুমি নিজেই, তোমাকেই সে ট্রফি হিসেবে নিয়ে নিচ্ছে বা তোমাকে সে জিতে নিচ্ছে। সো এটা আমি থার্ড স্ট্যান্জাটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো থার্ড স্ট্যান্জায় এসে আমরা শুরু থেকে মিলানকলি সম্পর্কে পড়ছি, মিলানকলি সম্পর্কে পড়তে পড়তে আমরা থার্ড স্ট্যান্জায়, আচ্ছা থার্ড স্ট্যান্জাটা আমি আরেকটু ডিসকাশন করার আগে আমাদের এই যে 1 মিনিট রয়েছে, আমি এই সময়টাতে আমি এটা এন্ড করে দিচ্ছি, দিয়ে আবার আমরা শুরু থেকে শুরু করব, তো আবার তোমরা জয়েন করবে। তার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো। So third stanza, she duels with beauty, এখানে মিলানকলিকে she দিয়ে personified করা হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু তার সেকেন্ড লাইনে whose hand is ever at his lips, এখানে his বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে জয়, জয় আনন্দ, ওই দেখো দেখো জয়ের পর একটা কমা দেওয়া আছে না, তো বলছে জয় হুজ হ্যান্ড, মানে জয় এখানে এখানে তিনজন আছে, আমি এটা তোমাকে বুঝিয়ে দেবো, এখনই বুঝিয়ে দেবো। আচ্ছা আমাদের ভিডিওটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, সো আমি শুরু করি, তারপরে অন্যরাও এটা জানতে পারবে। তবে এটা একটা বিরক্তিকর কাজ যে ক্লাসের মাঝখানে এভাবে ইয়ে হয়ে যায়, অবশ্য এটা তাদের স্ট্র্যাটেজি,
বন্ধ না হলে তো আর আমরা কিনবো না সফটওয়্যার। ওকে, 11 জন, আগের বার ছিল 16 জন। ঠিক আছে, আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আরো 4-5 জনকে। আমি দেখো আরেকবার শুরু করি, এই থার্ড স্ট্যান্ডার আরেকবার বলে আমি পুরো কবিতা আরো একবার বলবো। শারমিন জাহান, তুমি তোমার ইয়েটা মিউট করে রাখো। ওকে, দেখো এখানে 3টা ক্যারেক্টারের কথা বলা আছে। 3টা ক্যারেক্টার হচ্ছে, একটা হচ্ছে মিলানকলি, তাকে বলা হচ্ছে শি। একটু খেয়াল করে দেখো, এগুলো কিন্তু ক্যাপিটালাইজ করা সব। ক্যাপিটালাইজ বলতে এদের মানে কি বলে, প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটালাইজড, বড় হাতের। তো এখানে শি দিয়ে বলা হচ্ছে মিলানকলিকে, বিউটি দিয়ে বলা হচ্ছে বিউটি, নিজে বিউটিকেই, মানে সৌন্দর্যকে, এবং বিউটিটাও একটা ক্যারেক্টার, এবং জয়, জয় হচ্ছে আনন্দ, এটাও একটা ক্যারেক্টার। তাহলে 3টা ক্যারেক্টার। তো বলা হচ্ছে যে শি অর্থাৎ মিলানকলি ডুয়েলস উইথ বিউটি, সে বিউটির সাথে বসবাস করে। অর্থাৎ যেখানেই সৌন্দর্য সেখানেই মিলানকলি, যেখানে গোলাপ সেখানেই কাটা, অর্থাৎ মুদ্রার এপিট আর ওপিট। এরপরে বলছে বিউটি দ্যাট মাস্ট ডাই, বিউটি যেটা রয়েছে সেটা একটা সময় অবশ্যই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে বা মারা যাবে। অ্যান্ড জয়, এবং জয় সে কি করে, হুজ হ্যান্ড ইজ এভার অ্যাট হিজ লিপস বিডিং অ্যাডিউ। বলছে জয়, এখানে মানে ইয়ে বলছে যে বিউটি তো অবশ্যই নষ্ট হয়ে যাবে, এবং জয় যে রয়েছে তারও সবসময় হচ্ছে তার মুখের উপরে যেন হাত থাকেই, সে সবসময় যেন বিদায় জানাতেই চায়, এটা একটা বলছে। অ্যান্ড একিং প্লেজার নাই, এবং খুবই যন্ত্রণাদায়ক কষ্টটা খুবই কাছাকাছি থাকে মানুষের, আনন্দের বা জয়ের খুব কাছাকাছি থাকে হচ্ছে এই একিং প্লেজার, অর্থাৎ যন্ত্রের কষ্টের যে যন্ত্রণা বা যন্ত্রণার যে আনন্দ। মানে এখানে আরো বেশি এমফাসাইজ করার জন্য এই কথাটা বলছে যে যন্ত্রণার যে আনন্দ বা যন্ত্রণার যে বিষয়টা, সেটা আনন্দ বা জয়ের খুব কাছাকাছি থাকে। বা আমরা এটাকে এখানে বলতে পারি যে একিং প্লেজার নাই, অর্থাৎ একিং বা যন্ত্রণা এবং প্লেজার মানে আনন্দ, এই দুইটা খুব নাই, কাছাকাছি থাকে। কেমন কাছাকাছি, টার্নিং টু পয়জন হোয়াইল দ্য বি মাউথ সিপস, এতটাই কাছাকাছি যে একটা মধু একটু আগেই ফ্রেশ ছিল, যখনই সেটা মৌমাছি খাচ্ছে তখনই সেটা বিষ হয়ে যাচ্ছে। ঠিক এইটুকু একটা পার্থক্যের কারণে, যে একটু মুখ লাগাচ্ছে সে খাচ্ছে তাতে বিষ হয়ে যাচ্ছে। ঠিক দুঃখ এবং আনন্দটা এরকম কাছাকাছি থাকে, যে এখনই দুঃখ, এখনই আনন্দ, এখনই আবার দুঃখ। আই ইন দ্য ভেরি টেম্পল অফ ডিলাইট, এবং তারা কি করে একই টেম্পলে, মানে আনন্দের যে টেম্পলটা রয়েছে সেই একই টেম্পলে তারা বসবাস করে, মানে যে শি ডুয়েলস উইথ বিউটি, সেই কথাটাই আবার এখানে এসে বলছে যে আনন্দের যে টেম্পল, আনন্দের যে মন্দির, সেই একই মন্দিরে বসবাস করে হচ্ছে এই মিলানকলি এবং ডিলাইট বা আনন্দ। আচ্ছা, এই 4 লাইনে কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি নেক্সট পেজে চলে যাই আবার। এরপরে বলা হচ্ছে যে ভেইলড মিলানকলি হ্যাজ হার সভরেন শ্রাইন, বলছে এই যে মিলানকলি যেটা, সেটা হাইড অবস্থায় থাকে। দুঃখ এবং মিলানকলি একই জায়গায় থাকে, একই মন্দিরে তাদের বসবাস, কিন্তু এই মিলানকলি সে হাইড অবস্থায়, নিজেকে লুকায়িত অবস্থায় রাখে, এবং সে তার যে চরম যে শক্তি, সেই শক্তিটাকে সে লুকায়িত রাখে। দো সিন অফ নান, যদিও তাকে কেউই দেখে না, সেভ হিম, সে ছাড়া, হুজ স্ট্রেইনাস টাং, যার খুবই শক্তিশালী জিহ্বা বা কণ্ঠ, ক্যান ব্রাস্ট জয়েস গ্রেপ, মানে আনন্দের যে গ্রেফ সেইটা পেয়ে বা আনন্দ, প্রচণ্ড রকমের আনন্দ পেয়ে
যে চিৎকার দিয়ে ব্রাস্ট হয়ে যায় না, সে ছাড়া এটা কেউ পায় না। এই হচ্ছে মিলানকলি, যে হাইড অবস্থায় যে মিলানকলিটা থাকে সেটা মানে যে আনন্দ, প্রচণ্ড আনন্দে আহ, মানে আত্মহারা হয়ে যায়, সে ছাড়া এটাকে কেউ বুঝতে পারে না। এগেনিস্ট হিজ প্যালেট ফাইন, প্যালেট ফাইন বলতে চমৎকার, যদিও এখানে বলা হচ্ছে চমৎকার তালু, তো চমৎকার তালু ঠিক না, মানে তার যে মানে জয়ের যে অবস্থা বা চমৎকার যে একটা মুহূর্ত, সেই মুহূর্তর ভেতরে যে লোকটা থাকে, সেই লোকটা ছাড়া এটা বুঝে না। সো এই লোকটা কিভাবে বুঝতে পারে? এই লোকটা যখন প্রচন্ড রকমের আনন্দিত হয়, তখন তার চোখের কোণায় এক টুকরো কিন্তু পানি আসে, এক ফোঁটা। সো এই যে পানিটা আসলো, তখনই সে, যদি সে বিবেকবান হয়ে থাকে, তাহলে সে ফিল করতে পারে যে হ্যাঁ, দুঃখটা খুব কাছাকাছিই রয়েছে, আমি যে এখন এত চিৎকার করে হাসছি বা কাঁদছি, একটু পরে আমাকে পস্তাতে হবে। সো এই যে বিষয়টা, এটা আমরাও কিন্তু অনেক সময় এরকমটা বলে থাকি যে এই হাসিস না, কপালে দুঃখ আছে। সো এই এই প্রবাদটাও সম্ভবত সেই সময়টাতেও ছিল, যার জন্যই হয়তো জন কিটস এই কথাটা বলছে, যে প্রচন্ড আনন্দ পাওয়ার পরেই এটা কিন্তু চলে আসে। এরপরে হিজ সোল শ্যাল টেস্ট, হিজ বলতে এই যে যে ব্যক্তি খুব বেশি আনন্দিত হয়, তো বলতে তার সোল, তার মনটা শ্যাল টেস্ট, টেস্ট করবে দ্য স্যাডনেস অফ হার মাইট, দুঃখের যে শক্তি, সেই শক্তিটাকে টেস্ট করবে অবশ্যই। অ্যান্ড বি অ্যামাং হার ক্লাউডি ট্রফিস হাং, এবং সে তার ট্রফিতে পরিণত হবে, তার যে জয়ের যে চিহ্ন, ল্যান্ডমার্ক, সেটাতে সে পরিণত হবে, অর্থাৎ ব্যক্তিটাই। আচ্ছা, এইটুকুতে কারো বুঝতে সমস্যা আছে? লাস্ট দুই স্যার লাস্ট লাইনটা বুঝিয়ে দেন। আচ্ছা, লাস্ট লাইনটা এমন যে ধরো দুঃখ একটা তোমার প্রতিপক্ষ, ধরো দুঃখ এবং তুমি দুইজনে কম্পিটিটর। সো দুঃখ তোমাকে দুঃখিত করলো এবং তোমাকে হারিয়ে দিল আর কি। হারিয়ে দেওয়ার ফলে তুমি কি পেলে? দুঃখের যে টেস্ট, সেই টেস্টটা পেয়ে গেলে। এবং দুঃখের টেস্ট পাওয়ার পরে দুঃখ যেহেতু জিতে গেল, মিলানকলি যেহেতু জিতে গেল তোমার উপরে, জিতে গিয়ে তোমাকেই মিলানকলি তার ট্রফি হিসেবে নিয়ে নিল। মানে যেহেতু মিলানকলি তোমার ভেতরে চলে গেল, দুঃখ তোমার ভেতরে রয়েছে, মনের ভেতরে, এখন তুমি দুঃখে ভারাক্রান্ত হয়ে আছো, তার মানে তুমি মিলানকলির ট্রফিতে পরিণত হয়ে গেছো। আচ্ছা, আর আর কিছু? স্যার, সোভরেন সাইন দ্বারা কি বোঝাচ্ছে? সভরেন সাইন বলতে, সভরেন বলতে চরম শক্তিশালী বা চরম একটা মানে পাওয়ার। শ্রাইন মানে মন্দির, মানে এখানে চরম মন্দির, মানে বলা যেতে পারে যে তার মানে মেইন বা প্রাইম একটা জায়গা, বসবাসের জায়গা। তো এখানে যেটা বলছে যে ভেইলড মিলানকলি, লুকায়িত থাকে যে মিলানকলিটা, হ্যাজ হার সভরেন শ্রাইন, তার একটা শক্তিশালী একটা জায়গা রয়েছে, বা মানে শক্তিশালী, তারও যে একটা শক্তি রয়েছে সেটার কথা বলছে। এবং সেই শক্তিটা সেই কেবল হচ্ছে বুঝতে পারে, যেটা যে হচ্ছে প্রচণ্ড আনন্দিত হয়, সেই ব্যক্তিটাই কেবল বুঝতে পারে এই মিলানকলির যে সভরেন, তার যে সভরেনিটি, তার যে শক্তি, সেটাকে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। দেখো, আমি আমি এটাকে একটু মিলিয়ে নেই, তোমরা এটা মাইন্ড করো না, আমি একটু জাস্ট বুঝিয়ে দেই। দেখো, অনেক সময় অনেক ছেলেরা বলে যে আমি খুব দুঃখিত, সো কি করতে হবে? আমাকে সিগারেট খেতে হবে, আমাকে হাত পা কেটে ছিঁড়ে ফেলতে হবে ব্লেড দিয়ে, তারপরে আমাকে অ্যাসিড দিয়ে হাতে পায়ে পুরাতে হবে, কারো কারো নাম লিখতে হবে। সো এখানে ব্যাপারটা ওই রকম যে তুমি যদি দুঃখিত হতে চাও, তোমার এইসব হাত পা পুরানোর দরকার নেই, তোমার ওই সিগারেট খেতে হবে না। তো এখানে বিষয়টা এরকম যে তুমি যদি দুঃখিত হতে চাও, তাহলে তোমার ওই নরকের নদীতেও যেতে হবে না, তোমার ওই যে সমস্ত বিষাক্ত গাছপালা রয়েছে সেগুলার যে ওয়াইন রয়েছে এটাও খেতে হবে না, অথবা সরি, অথবা দুঃখিত অলরেডি রয়েছে এরকম লোকের সাথেও তোমাকে মিশতে হবে না, অথবা দুঃখের যে মালা, সেই মালাও তোমাকে পড়তে হবে না, অথবা বিটেল যে পোকা রয়েছে, অথবা গোবরে পোকা রয়েছে, তাদেরকেও তোমার সাথী হিসেবে নেওয়ার দরকার নাই, অথবা
পেঁচা যে পাখি, সেটাকেও তোমার পার্টনার করার দরকার নেই। দুঃখ একসময় ঠিকই ধীরে 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 চলে আসবে তোমার কাছে এবং তোমাকে প্রচণ্ড কষ্টের ভেতরে ডুবিয়ে দিবে। এরপরে বলছে যে দুঃখ যখন তোমার উপরে ধার্য হয়ে যাবে, তোমার উপরে দুঃখটা যখন সেট হয়ে যাবে, তখন সে ঠিকই তোমার উপরে পতিত হয়ে যাবে। মানে তোমার জন্য দুঃখটা যখন ফিক্সড হয়ে যাবে, তখন সেটা তোমার উপরে ঠিকই নাজিল হবে আর কি। এবং এটা এমনভাবে নাজিল হবে ঠিক যেমনভাবে আকাশ থেকে বৃষ্টি পতিত হয়, বৃষ্টি নাজিল হয়, সেরকম। যে বৃষ্টিটা এসে কি করে, সে এসে ফুলগুলিকে সতেজ করে দেয়, সে এসে পাহাড়কে ফুলে ফলে ভরিয়ে দেয়। এমন সো এরকম একটা বৃষ্টির মতো দুঃখ তোমার কাছে চলে আসবে। তখন তুমি কি করো, তখন তুমি দুঃখটাকে এনজয় করিও। তখন তুমি দুঃখটাকে সকালের ফুলের সাথে এনজয় করিও, রেইনবোর সাথে এনজয় করিও। তখন তুমি গোলাপের সাথে দুঃখটাকে এনজয় করিও। আর একটা জায়গায় এনজয় করার আছে, সেটা হচ্ছে তোমার মিষ্টির যখন প্রচণ্ড ক্ষেপে গেছে, তখন তুমি তার হাত দুটি ধরো, তার চোখের দিকে তাকায় থাকো একভাবে, এবং তার চোখের সৌন্দর্য তুমি নিতে থাকো, তাকে বকাবকি করতে দাও, এবং সেই জায়গাটাতেও তুমি দুঃখ এনজয় করতে পারবে। লাস্টলি এসে যেটা বলছে যে দুঃখ, বিউটি এবং জয় তারা একই মন্দিরে তাদের বসবাস। এবং দুঃখ সে তো চলে আসবেই সেখান থেকে, মতো যখনই তোমার জয় বা বিউটি যেখানেই তুমি পাবা, সেখানেই দুঃখটা রয়েছে, এটা তোমাকে ধরে নিতে হবে। এবং বিউটি একটা সময় নষ্ট হয়ে যায়, এবং জয় আনন্দ সেটা সবসময় যেন বিদায় নিতে চায় আমাদের কাছ থেকে। সো কষ্ট এবং দুঃখ এরা খুবই কাছাকাছি থাকে, এবং এমন কাছাকাছি ঠিক মৌমাছি মধু খাওয়ার পরে, এটা একটু আগে যেটা খুব ভালো ছিল, উৎকৃষ্ট মানের ঔষধি খাবার, সে একটু পরে সেটা বিষে পরিণত হয়ে যায়। তো এইরকম কাছাকাছি। এবং দুঃখ, কষ্ট, মানে এবং বিউটি এবং জয় এরা সবাই একই সঙ্গে একই মন্দিরে তাদের বসবাস, মানে একই জায়গায় তাদের বসবাস। মন্দির বলতে যে একেবারে বাহিরের যে এমনিতেই যে মন্দির, সেই মন্দির না, মানে একই জায়গায় তাদের বসবাস, তারা একই জায়গায় থাকে। এবং এরপরে যেটা বলছে যে এই দুঃখের একটা চরম শক্তি রয়েছে। দুঃখ আমাদের আনন্দের পাশাপাশি তারা লুকায়িত অবস্থায় থাকে সে, এবং তার একটা চরম শক্তি রয়েছে, এবং তার শক্তিকে ওই ব্যক্তি কেবল উপভোগ করে, বা ওই ব্যক্তি কেবল টেস্ট পায় তার শক্তির, যে ব্যক্তিটা প্রচণ্ড আনন্দিত হয়। সেই একটু পরে যখন তার চোখের কোণায় পানি আসে, বা সে একটু পরে যখন তার রিয়েলাইজেশন আসে, তখন সে বুঝতে পারে যে ও আজকে কপালে খারাপ কিছু আছে, নইলে এত হাসছি কেন বা এত আনন্দিত হচ্ছি কেন, বিষয়টা এরকম। এবং বলছে যে হিজ সোল শ্যাল টেস্ট দ্য স্যাডনেস অফ হার মাইন্ড, এবং তার সোলটাই, অর্থাৎ যে ব্যক্তিটা খুব আনন্দিত হবে, সেই এই দুঃখের যে শক্তি, সেই শক্তিটাকে টেস্ট করতে পারবে বা বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে। এবং ততক্ষণে কি হবে, সে তার নিজেকে ওই দুঃখের ট্রফিতে পরিণত করে ফেলেছে, এবং সে দুঃখের ট্রফিতে পরিণত হয়ে যাবে। সো এইটা এখন আরো কার কোন জায়গায় বুঝতে সমস্যা আছে বলো। মানে এক কথা, এই কবিতায় পুরোটাতেই বলা হয়েছে দুঃখ সম্পর্কিত। এবং এইখান থেকে তোমরা কোটেশনের জন্য মুখস্থ করে নিবা কিছু সেন্টেন্স, যেমন এই যে এখানে যেটা রয়েছে, অফ দাই মিস্ট্রেস সো শাম, এখানকার যে 3 লাইন, অর্থাৎ সেকেন্ড স্ট্যান্জার শেষের 3 লাইন, এবং থার্ড স্ট্যান্জার প্রথম 2 লাইন, এই বিডিং অ্যাডিউ পর্যন্ত 2.5 লাইন আর কি, প্রথম 2.5 লাইন, এগুলো হচ্ছে কোটেশন হিসেবে ইউজ হয়। এখান থেকে এই 2টা অংশই তোমরা কোটেশন হিসেবে ইউজ করতে পারো। আর এমনিতেই দেখবা যে এই অংশটা প্রথম 2-3 লাইন এমনিতেই তো কোটেশন হিসেবে অনেক জায়গাতেই ইউজ হয়, তবে সবচেয়ে বেশি তোমাদেরকে প্রশ্ন লিখতে গিয়ে হয়তো লিখতে হতে পারে এই থার্ড স্ট্যান্জার প্রথম 2.5 লাইন এবং সেকেন্ড স্ট্যান্জার শেষের 3 লাইন, সেগুলো তোমরা মুখস্থ করে রেখো। প্রশ্নের ভেতরে অবশ্যই কোটেশন দিতে হবে প্রশ্ন লিখতে গেলে। কোটেশন ছাড়া প্রশ্ন লেখা এবং ওই লবণ ছাড়া তরকারি রান্না করা একই রকমের, খাওয়া যাবে বাট টেস্ট। এটা আমি 2-3 বার বলেছি, সেটা হচ্ছে যে সেকেন্ড স্ট্যান্জার শেষের 3 লাইন, থার্ড স্ট্যান্জার প্রথম 2.5 লাইন, এই বিডিং অ্যাডিউ পর্যন্ত।
আচ্ছা, আরো কোথাও যদি বুঝতে সমস্যা থাকে বলতে পারো। এই কবিতাগুলি ছোট, যার জন্য আমি এত সময় দিয়ে বলছি। তবে যখন আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়বো এবং এস.টি. কোলরিজের কবিতা পড়বো তখন কিন্তু এত সময় পাবে না। তখন আহ, পুরো কবিতা মিলে একটা সামারি তোমার মাথায় রাখতে হবে। তখন একেবারে লাইন বাই লাইনও পড়াবো না, তখন হয়তো স্টেঞ্জা বাই স্টেঞ্জা পড়াতে পারি, বা হয়তো বা পুরো সামারিটাই পড়াবো। যেমন এস.টি. কোলরিজের রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, এটা যদি আমি পড়াতে যাই 750 লাইন, তাহলে 100 করে লাইনও যদি পড়াই তাও 7 দিন লাগবে, 7টা ক্লাস। সো এটা খুবই কষ্টকর। তবে একটা জিনিস যেটা, যেহেতু আমি এখানে হয়তো সামারি তোমাদেরকে পড়াবো, এবং আমি যে অলরেডি ইউটিউবে ভিডিও বানিয়ে রেখেছি এই কবিতাগুলোর উপরে, সেই ভিডিওটা তোমাদের গ্রুপে দিব। তোমাদের যার খুব দরকার সে ওই ভিডিওটা লাইন বাই লাইন পড়তে পারো। কারণ ওই ভিডিওগুলো আমি ওই 7টা 8টা পার্ট করেই আমি অলরেডি তৈরি করে রেখেছি। আচ্ছা, এখন তোমাদের কোনো মতামত থাকলে বা অন্য যে কোনো কথাবার্তা থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলতে পারো। টাইম আছে হচ্ছে 1 2 3 4 মিনিট। স্যার ফার্স্ট ইয়ারের এক্সাম কি এবছর হওয়ার সম্ভাবনা আছে? হতে পারে। এটা এই বছরটা এমন একটা বছর হয়ে গেছে বা এমন একটা অবস্থা যে কোনটা যে হবে আর কোনটা হবে না, এটা আমার মনে হয় যিনি নিবেন বা যিনি সিদ্ধান্ত নেবেন তিনিও এখনো বুঝতে পারছেন না যে আসলে কি করবেন। তো এটা হতে পারে, তবে সময় তো অবশ্যই দিবে যে 1 মাস বা 2 মাস পরে পরীক্ষা, এরকমটা তো দিবেই। তো ততদিনে কাভার হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেহেতু এরকম একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, পরীক্ষাগুলোও ইজি হবে, সহজ হবে। এমনও তো হতে পারে যে অ্যাসাইনমেন্ট আকারে নিতে পারে, আবার এমনও হতে পারে হয়তো 50 মার্কের মধ্যে নিতে পারে। তো যেটাই হোক না কেন তোমাদের অনুকূলেই হবে, তোমাদের জন্য ইজি হবে। তো এটা নিয়ে টেনশন করিও না। আমাদের কলেজের স্যার বলছে যে ফার্স্ট ইয়ারে আমাদের যে পরীক্ষা হয়েছে, যে ইন কোর্স পরীক্ষা, সেই পরীক্ষা আর সেকেন্ড ইয়ারে যে ফাইনাল পরীক্ষা হবে সেটা নিয়ে একটা ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিতে পারে, এরকম 50 মার্কের এক্সাম, বা এটা হওয়ার সম্ভাবনা নাকি বেশি। হ্যাঁ, ওই তো অনেক রকমই তো হতে পারে, অনেক কিছুই হতে পারে। আর যেহেতু ডিপার্টমেন্টের টিচাররা যেটা বলবে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তারা তো অবশ্যই বোর্ডের সাথে তাদের একটা কানেক্টিভিটি রয়েছে। তো তবে শেষ পর্যন্ত কি ঘটছে এটা না জানা পর্যন্ত আসলে বলা যাবে না। আর আরেকটা জিনিস, একটু সিরিয়াস থেকো। এই জন্য সেকেন্ড ইয়ারে যেহেতু হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটা কিন্তু যে যতই বলুক একটু কঠিন আছে। এটাকে ভালোভাবে জানতে হবে। এটা এই জন্য আরও ভালোভাবে জানতে হবে, যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারকে আরও ইজি হিসেবে করে নিতে চাও, তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে আরও ভালোভাবে জানতে হবে। আমি এখানে এই কবিতা দিয়ে শুরু করেছি কারণ কবিতাগুলো একটু সহজ, তার জন্য। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দিয়ে শুরু করলে শুরুতেই একটা তালগোল পাকিয়ে যেত তোমাদের ভেতরে। তো এটা আমরা আরেকটু অভ্যস্ত হওয়ার পরে আমরা হিস্ট্রি অফ, মানে নেক্সট যেই জিনিসটা নিয়ে শুরু করবো সেটাই হয়তো বা হিস্ট্রি নিয়ে শুরু করবো। স্যার এবারের যে ফোর্থ ইয়ারের রেজাল্ট, অনেকেই মানে কমপ্লেন করছে ওদের পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে, কিন্তু পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও ওদের রেজাল্ট ফেল আসছে। এটা কেন হলো স্যার? খুব টেনশন লাগতেছে যদি আমাদের সময় এরকম কিছু হয়। আচ্ছা, এইটার বেশ কিছু কারণ আছে। যেমন অনেক স্টুডেন্ট, আমি তো এই যে তোমরা তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, এদের অনেকেরই তো খাতা টাতা দেখলাম। অনেকেই বলছে যে খুব ভালো লিখেছি বা খুব সে স্যাটিসফাইড, সে লিখে আমার কাছে খাতা দিচ্ছে। কিন্তু আমি যখন খাতাটা দেখছি তখন দেখছি যে সে 10-এ পাচ্ছে 3, 3.5, 4। হ্যাঁ, সো সে তো স্যাটিসফাইড যে হ্যাঁ আমি অনেক লিখে দিয়েছি। কিন্তু আমি যখন খাতাটা দেখছি তখন দেখছি যে সেখানে সে প্রথম লাইনেই, মানে প্রশ্ন লিখতে গিয়ে যে এক একটা প্যারা করেছে, ম্যাক্সিমাম হয়তো 5টা প্যারা করেছে, 5টা প্যারার 5টাতে বা 4টাতেই প্রথম লাইনে সে গ্রামারের ভুল করে রেখেছে, অথবা সে কোটেশন দেয়নি, অথবা সে কবির নামের বানান ভুল করেছে। ইভেন যে আরেকটা মারাত্মক যে ঘটনাটা হয় সেটা হচ্ছে প্রশ্নের নাম্বার দিতে ভুলে গেছে। তো এরকম অনেক ইস্যু থাকে যে প্রশ্নের মানে পরীক্ষার ফেল আসার কারণ বা খারাপ করার কারণ এরকমটা থাকে। ভেবে নেওয়া হচ্ছে যে লিটারেচার ব্যাপারটা এরকম যে তুমি সবচেয়ে ভালো যে পরীক্ষাটা দিলা, তুমি মনে করছো হয়তো ভালো দিয়ে আসলাম, কিন্তু দেখা যাচ্ছে ওইটাই হয়তো যে টিচার দেখছে সেই টিচারের চোখে অতটা ভালো হয়নি।
আর অনার্সের খাতাগুলো যেহেতু 3টা টিচারে দেখে, ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার এবং থার্ড এক্সামিনার হচ্ছে সে মার্কসগুলো জাস্ট কাউন্ট করে যে মার্কসগুলো ঠিকঠাক আছে কিনা। তবে প্রথম এবং দ্বিতীয় জন এভাবে দেখে, এবং দুইজনের মার্কসের যে গড় এভারেজ যেটা, সে এভারেজ যেটা সেটাই তোমাকে দেওয়া হয়। হয়তো একজন দিল হচ্ছে 60, আরেকজন দিল 50, তাহলে তোমার দুইটার এভারেজ হচ্ছে 55, এই 55 তোমাকে দিবে। এবং এটা থার্ড এক্সামিনার, সেই খাতাগুলো আবার ঠিকঠাক করেছে কিনা, মার্কসগুলো যোগ টোগ ঠিকঠাক হয়েছে কিনা, এগুলো দেখে তারা দেয়। তো এখানে ভুল খুব কমই হয়। এই জন্যই ওই যে আমরা বলি না যে কই আমরা তো পরে আবার অ্যাপ্লাই করলাম যে কারেকশন করার জন্য, আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু কই কিছুই তো হলো না। এই জন্যই হয় না, কারণ তুমি যদি প্রশ্ন লিখো, তুমি লিটারেচারে মানে প্রশ্ন লিখছো, পরীক্ষা দিচ্ছ, তুমি কোটেশন দিচ্ছ না, অনেক লিখে আসছো কিন্তু কোটেশন নাই, কোটেশন না দিলে তো এমনি অটোমেটিক 1-2 মার্ক কেটে নেয়। তুমি হয়তো যা পাবে সেখান থেকে অলরেডি 1-2 মার্ক কেটে নেবে, তাহলে তো গেলোই। মানে ব্যাপারটা এরকম, তুমি তরকারি রান্না করেছো, সব মশলা দিয়েছো, লবণই নাই, তাহলে কি তোমার সেই ওই গরম মশলার স্বাদ থাকবে? ব্যাপারটা এরকম। তো এইসব অনেক কারণে ফেল আসে। কোটেশন দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করতেছেন স্যার, একটু বুঝিয়ে বলুন স্যার। আচ্ছা, কোটেশন হচ্ছে এই কবিতা থেকেই 2-3 লাইন তুলে দেয়া। ধরো কবিতায় তুমি তোমার প্রশ্নে বলছো যে জন কিটস বলেছেন যে যখন দুঃখ পাবে তখন তুমি তোমার মিস্ট্রেসের হাতটা চেপে ধরো, ধরে তার চোখের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে এনজয় করো। তাহলে এটা বলার পরে তুমি ধরো এই 3 লাইন, হ্যাঁ, এই সেকেন্ড স্ট্যান্জার 3 লাইন তুমি ওখানে তুলে দিলে। এই যে 3 লাইন তুলে দিলে, এটাকেই বলে কোটেশন। আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় ইউটিউবে যে ইয়েগুলো দেখো, কি বলে এটাকে, ওই যে বলে ধর্মীয় লেকচারগুলি আর কি, যেটা ওয়াজ 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 যখন তুমি দেখো না, অনেক সময় হুজুররা বলে যে একটু আরবি বলে যে এইটা কোরআনের অমুক আয়াত অমুক ইয়ে থেকে এসেছে বা হাদিসের অমুক জায়গা থেকে এসেছে। তো এই যে তিনি ওই জায়গাটা একটু চিনিয়ে দিলেন, এইটাই হচ্ছে কোটেশন। এবং এটার মানে আমরা কি বুঝলাম যে ও আচ্ছা, এটা অথেন্টিক একটা বিষয়। ঠিক লিটারেচারে এসে যখন তুমি একটা বিষয় নিয়ে আলোচনা করবে এবং ওই রিলেটেড কবিতার হোক, ক্রিটিসিজমের হোক, অথবা ড্রামা বা নোভেলের যখন 1-2 লাইন তুমি তুলে দিবে, তখন টিচার দেখে বুঝবে যে ও আচ্ছা, এই ছেলেটা তাহলে সত্যিকারেই পড়াশোনা করেছে, হ্যাঁ, মুখস্থ বিদ্যা না, মুখস্থ লেখেনি। সো এইটা তখন সে হচ্ছে মার্কস বেশি পেয়ে যায়, এবং এইটাই চায়। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ বলো। স্যার পোয়েট্রির ক্ষেত্রে কি প্রত্যেকটা আনসারই কোটেশন দিতে হবে? হ্যাঁ, প্রতিটা ইয়েতে দিতে হবে, শুধু পোয়েট্রি না, সব জায়গাতেই। মানে যেখানে দেওয়া যায় না সেখানেও দেওয়ার চেষ্টা করতে হবে, যদি নাই দেওয়া যায় তখন আর হবে না। যেমন হিস্ট্রি পড়তে গেলে দেওয়া যাবে না, কারণ হিস্ট্রিতে তো কোনো কোটেশন নাই। সো এই ক্ষেত্রে দেওয়া স্যার যাচ্ছে না। কোটেশন তো হুম। স্যার কোটেশন তো অনেকগুলো থাকে, তো কিভাবে সিলেক্ট করে পড়বো যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা দিলে ভালো হবে? এটা আমি দেখিয়ে দেবো, যেমন এখানে বললাম না যে এই 3 লাইন মুখস্থ করে রাখো, এগুলো কোটেশন ইউজ হবে। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের এক্সাম তো এখনো হয়নি, তো হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা বিষয় যে ফার্স্ট ইয়ারে ইয়ে করতে হয়, তোমাদের যে নোট গাইডগুলো রয়েছে সেগুলোতে কোটেশন কিছুটা দেয়া থাকে, তবে বেস্ট যেটা হয় যে হ্যান্ড নোট করতে হয়, এবং হ্যান্ড নোট করলে নিজে নিজেই কোটেশনগুলো অ্যাড করে নিতে হয়। এই জন্য মানে লিটারেচারে পড়তে গেলে ভালো করতে হলে নিজের হ্যান্ড নোট নিজে তৈরি করতে হবে, কোটেশন ইউজ করতে হবে। তোমাদের যেহেতু 10 মার্কের কোশ্চেন, সেখানে মিনিমাম 2টা কোটেশন ইউজ করতে হবে। আর ফার্স্ট ইয়ারে যেহেতু তার মধ্যে দেখা যাচ্ছে স্যার ব্রড কোশ্চেনে থাকে, দেওয়া থাকে, কিন্তু তো শর্ট কোশ্চেনে নরমালি থাকেই না। শর্ট কোশ্চেনে দেওয়ার দরকার নেই, তারপরে শর্ট কোশ্চেনে যদি কেউ দিতে পারো, একটা কোটেশন দিতে পারো তাহলে ভালো, তবে না দিলে শর্ট কোশ্চেনে সমস্যা নেই, কিন্তু ব্রড কোশ্চেনে দিতে হবে। আমাদের কলেজে স্যার বলছে যে ফোর্থ ইয়ারে ম্যাক্সিমাম মানুষ খারাপ করে কেন, যে ফোর্থ ইয়ার আন্দাজে লেখার মান ওরকম থাকে না। মানে স্কুল কলেজের একটা টেক্সট যেরকম লিখি নরমালি বারে বারে হি ইউজ করতেছি বা কোন ওয়ার্ড ইউজ করতেছি, সেরকম মান থাকে না। তো লেখাপড়া মনে হয় কি স্কুল স্যার একবার বলছিল যে স্কুলের বাচ্চারা লিখছে, এরকম লেখা পড়লে অনেক সময় মনে হয় না ওই টাইপের টেক্সট হয়েছে। ব্যাপারটা ওরকম না, যখন তুমি অনার্স কমপ্লিট করছো, ফোর্থ ইয়ারে পড়ছো, তখন তোমার মান
খারাপ না, তখন তোমার মান এমনিতেই ভালো থাকবে। তুমি তুমি তোমার ক্ষেত্রে এটা তুমি লিখে রাখতে পারো যে তুমি তোমার ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো, সেকেন্ড ইয়ার কমপ্লিট করবা, থার্ড ইয়ারে গিয়ে দেখবে তুমি অটোমেটিক তোমার লেখা বা পড়ার বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে। তুমি একটা প্রশ্ন বা একটা কবিতা নিজে নিজে পড়ে বুঝতে পারতেছো। ফোর্থ ইয়ারে গিয়ে মানে আর ফাইনালটা দিচ্ছ, দেওয়ার পরে কিছুদিন পরে তুমি বিসিএস দিবা, কিছুদিন পরে তুমি টিচার হবা, আর তোমার লেখার মান এত খারাপ হবে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ওইটাই আমি যেটা বললাম এটাই ঘটে থাকে যে হ্যাঁ, এখানে বিষয়টা এরকম থাকে যে অনেকে চাকরি বাকরির জন্য একটু দৌড়াদৌড়ি করে বা অন্যান্য প্রিপারেশন নিতে থাকে, যেটার কারণে হয় যে অনেক সময় লেখার কোয়ালিটি বলতে প্রশ্নের মানটা খারাপ হয়ে থাকে। তাতে তখন যেমন অনেকেই আছে ফোর্থ ইয়ারে গিয়ে সবগুলো বই কিনে না, শুধু গাইড পড়ে গাইডগুলো গিয়ে হচ্ছে বানিয়ে লেখার চেষ্টা করে, সেই বানিয়ে লিখেও থুয়ে আসে অনেকেই। তো সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে ওভার কনফিডেন্সের কারণেও তার অ্যানালাইসিসটা অনেক সময় মনোপুত হয় না টিচারের। স্যার আপনি অনার্সের খাতা হুম। স্যার যদি আমাদের এবছর পরীক্ষা হয় সেক্ষেত্রে কি আমরা কি আপনার থেকে একটু হেল্প পেতে পারি, মানে ফার্স্ট ইয়ার ব্যাক করে কিছু ক্লাস নিয়ে? হ্যাঁ অবশ্যই আমি হেল্প করবো, অবশ্যই। ওই যখন আমরা রুটিন পেয়ে যাব বা একটা আভাস পাবো যে হ্যাঁ অমুক পরীক্ষা হবে বা অমুক দিনে বা একটা ডেট পাবো, তখন আমরা সেকেন্ড ইয়ার স্টপ করে দেবো, দিয়ে আমরা ফার্স্ট ইয়ার নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার পরে আবার আমরা সেকেন্ড ইয়ার শুরু করব। সো ঠিক আছে, দেখো থার্ড ইয়ার থেকে অলরেডি ছেলেপেলে নক দেওয়া শুরু করেছে যে কখন হবে ক্লাস। সো আমি এখানে রেখে দিচ্ছি, থার্ড ইয়ারটা 10 মিনিট পরেই স্টার্ট করি, ওরা যেহেতু বড় সড়ো হয়ে গেছে অনেক। থার্ড ইয়ার শুধু মানে পরীক্ষার্থী থার্ড ইয়ার, যারা এবার পরীক্ষা দিয়ে ফোর্থ ইয়ারে উঠবে সেই থার্ড ইয়ার আর কি। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর তোমরা এই কবিতাগুলিও একটু করে বাসায় পড়িও, পড়ার পরে একটু জানার চেষ্টা করিও যে কোথাও কোনো না বোঝা থাকলে পরের ক্লাসে আবার জিজ্ঞাসা করবা। তো আমি ওটাও দেখে দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদের বেস্ট আউটপুটটা আসে। নেক্সট ক্লাস কোনটা হবে? নেক্সট ডে আরেকটা আছে হয়তো, সেটা হচ্ছে যে ওড টু নাইটিঙ্গেল এরকম একটা কিছু একটা আছে, তো ওইটা আমরা পড়বো, অথবা চ্যাপম্যানস হোমার নামে আরেকটা আছে, ওইটাও পড়তে পারি। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।